আজকে আমরা মাইক্রোবায়োলজি লেকচার 3 টপিক্স ব্যাকটেরিয়াল গ্রোথ সম্পর্কে আলোচনা করব। তো টপিক্সটা বেশ ছোট্ট একটা টপিক্স, বাট বেশ ভাইটাল একটা টপিক্স। এখান থেকে প্রচুর পরিমাণ ভাইবা কোশ্চেন আসে এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো রিটেনে আসে এবং সেগুলো আমরা বলি যে রিটেনের জন্য পেড কোশ্চেন। তো যাই হোক, আমরা টপিক্সের মধ্যে চলে আসি। সো ব্যাকটেরিয়াল গ্রোথ জিনিসটা কি, এই জিনিসটার ডেফিনেশন আপনাদের জানা লাগবে যে হোয়াট ইজ ব্যাকটেরিয়াল গ্রোথ। এই যে ডেফিনেশনটা, এটা ভাইবার প্রশ্ন এবং এটা প্রফেশনাল পরীক্ষার রিটেনের কোশ্চেন। সো ব্যাকটেরিয়াল গ্রোথ জিনিসটা কি? ব্যাকটেরিয়াল গ্রোথ মানে হইল ডেভেলপমেন্ট অফ ব্যাকটেরিয়াম ইনটু ইটস ম্যাচিউর প্যাথোজেনিক ফর্ম। তার মানে ধরেন এটা একটা ব্যাকটেরিয়া, প্রিম্যাচিউর ব্যাকটেরিয়া, সেটা আস্তে আস্তে ম্যাচিউর হয়ে হয়ে একটা অ্যাডাল্ট একটা ব্যাকটেরিয়াতে কনভার্ট হয়েছে। তো মনে করেন এটা একটা ব্যাকটেরিয়া। তো এই কন্ডিশন থেকে ছিল আমরা বলতেছি এটা হলো প্রিম্যাচিউর কন্ডিশন থেকে এই ম্যাচিউর যে কন্ডিশনে আসছে, এই যে প্রসেস, এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি ব্যাকটেরিয়াল গ্রোথ। তার মানে এই প্রিম্যাচিউর যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার ইন্টারনাল যে চেঞ্জগুলো হয়েছে এবং ইন্টারনাল চেঞ্জ হওয়ার পর এই যখন ম্যাচিউর ব্যাকটেরিয়াতে কনভার্ট হয়েছে বা ম্যাচিউর ব্যাকটেরিয়াতে যখন সে ডেভেলপড হয়েছে, হওয়ার পরে এই ম্যাচিউর ব্যাকটেরিয়া তখন কী করবে? প্যাথোজেনিসিটি প্রডিউস করবে, অর্থাৎ এ কোনো ডিজিজ প্রডিউস করবে। সেটা হতে পারে যে কোনো হোস্টের ক্ষেত্রে, অর্থাৎ ডিজিজ প্রডিউস করবে কোথায়? হোস্টে। তার মানে একটা ব্যাকটেরিয়া জন্মের পর থেকে প্যাথোজেনিসিটি প্রডিউস করার আগ পর্যন্ত যে ডেভেলপমেন্টাল চেঞ্জ হয় একটা ব্যাকটেরিয়ার মধ্যে, এবং এই ডেভেলপমেন্টাল চেঞ্জ হওয়ার পরে যখন সে ম্যাচিউর হওয়ার পর যখন সে একটা হোস্টের বডিতে ডিজিজ প্রডিউস করার ক্যাপাবিলিটি অর্জন করে, এই পুরো জার্নিটাকে আমরা বলতেছি ব্যাকটেরিয়াল গ্রোথ। তার মানে ছোটো থেকে ম্যাচিউর হওয়া পর্যন্ত ব্যাকটেরিয়ার মধ্যে যা যা চেঞ্জ হচ্ছে ডেভেলপমেন্টাল, এই জিনিসটাকে আমরা এক কথায় বলতেছি ব্যাকটেরিয়াল গ্রোথ। ঠিক আছে? সো এই ডেফিনেশনটা কিন্তু আপনাকে রিটেনেও ফেস করতে হবে, ভাইভাতেও আপনাকে ফেস করতে হবে। এরপর আর একটা জিনিস আসে এখানে, সেটাকে আমরা বলি ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশান। তো ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশান জিনিসটা কি? সো আমরা একটু আগে দেখলাম যে এরকম একটা ব্যাকটেরিয়া, সো এই ব্যাকটেরিয়াটা ডিভাইড হয়ে দুইটা ভাগ হয়ে দুইটা ব্যাকটেরিয়াতে কনভার্ট হয়েছে। এই দুইটা আবার মাল্টিপ্লিকেশান হয়ে চারটা ব্যাকটেরিয়াতে হয়েছে, যেটা আমরা সেল ডিভিশনের মধ্যে দেখে আসছিলাম। সো ব্যাকটেরিয়ার মাল্টিপ্লিকেশানটা হলো এরকম যে একটা থেকে দুইটা বা দুইটা থেকে চারটা, কিন্তু এটা কখনোই এইরকমভাবে ক্রনিক পর্যায়ে আগায় না, বা এইরকম যে একটা থেকে দুইটাই হবে। এমনও হইতে পারে যে একটা থেকে তিনটা হয়েছে, বা একটা থেকে চারটা হয়েছে, চারটা থেকে আটটা হয়েছে, বা 16টাও হইতে পারে। এটার কোনো ওরকম কোনো নির্দিষ্ট নয় যে একটা থেকে দুইটা হবে। তো ব্যাকটেরিয়ার মাল্টিপ্লিকেশান মানে হইলো এই যে ক্রনিক হারে জিনিসটা বাড়তেছে, তার মানে বিভাজিত হয়ে হয়ে পরিমাণগুলো বাড়তেছে, এটাকে আমরা বলছি ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশান। সরি। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হলো জেনারেশন টাইম। অর্থাৎ এই যে ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশান করে ম্যাচিউর হইতেছে কিংবা বংশবৃদ্ধি করতেছে, এখন যেই জিনিসটা আমরা বললাম সেটা হলো জেনারেশন টাইম। তো এই জেনারেশন টাইমের আরেকটা অল্টারনেটিভ নাম আছে, সেটাকে আমরা বলি ডাবলিং টাইম। তার মানে এই যে এখানে আমরা যে ফিগারটা এখানে বোঝাচ্ছিলাম, তো এই সেম জিনিসটা আমাদের জেনারেশন টাইমের ক্ষেত্রে একটু কাজে লাগবে। কারণ আমার কোনো একটা মিডিয়ার মধ্যে যদি 3টা ব্যাকটেরিয়া থাকে, 3টা মাল্টিপ্লিকেশান করে যখন 6টা ব্যাকটেরিয়াতে কনভার্ট হবে বা 6টা ব্যাকটেরিয়া যখন তৈরি করবে, তখন এখানে ছিল নাম্বার 3, এখানে হয়ে গেছে নাম্বার 6। তার মানে 3-এর ডাবল হইল 6। তার মানে যে কয়টা ব্যাকটেরিয়া ছিল তারা মাল্টিপ্লিকেশান করে কিংবা ডিভাইডেড হয়ে হয়ে 6টা, তার মানে পূর্বের সংখ্যা ছিল 3, সেটা ডবল হয়ে হয়েছে সংখ্যা 6। তার মানে এই যে 3টে থেকে 6টা হওয়ার মাঝখানে যে সময়টা গেছে, বা এই যে পিরিয়ড অফ টাইম, এই টাইমটাকে আমরা বলতেছি জেনারেশন টাইম। তার মানে জেনারেশন টাইম কী জিনিস? পিরিয়ড অফ টাইম কোন একটা ব্যাকটেরিয়া যে নাম্বার ছিল সেই নাম্বার থেকে ডবলে কনভার্ট হওয়ার জন্য যে সময়টা নিয়েছে, এই সময়টাকে আমরা বলতেছি ডাবলিং টাইম অথবা জেনারেশন টাইম। এখন এই জেনারেশন টাইম বিভিন্ন ব্যাকটেরিয়ার স্পেসিসের উপর ভিত্তি করে ডিফারেন্ট রকম বা বিভিন্ন রকম। সো নর্মালি যে কোনো অর্ডিনারি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, সো অর্ডিনারি ব্যাকটেরিয়া আমরা ধরতে পারি সেটা ইকোলাই, বা আমাদের স্কিনে যে ব্যাকটেরিয়াগুলো স্টেপ্টোকক্কাই বা স্টেফাইলোকক্কাই। সো এই জেনারেল বা অর্ডিনারি ব্যাকটেরিয়াগুলো, এদের জেনারেশন টাইম নর্মালি 18 থেকে 20 মিনিটের মতো হয়ে থাকে। ঠিক আছে, কম বেশি হতে পারে। এরপরে একটা আছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা হলো টিবির ব্যাকটেরিয়া, অর্থাৎ
যে ডিজিজটা আছে টিবি, তো টিবির জন্য দায়ী যে ব্যাকটেরিয়া কমনলি যেটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। টিবির জন্য আরও একাধিক ব্যাকটেরিয়া আছে, বাট আমরা ওদিকে যাবো না। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যে ব্যাকটেরিয়াটা আছে এটার জেনারেশন টাইম 18 থেকে 20 ঘন্টা। তো যেখানে নর্মাল ব্যাকটেরিয়ার জেনারেশন টাইম ছিল 18 থেকে 20 মিনিট, সেখানে টিবির ব্যাকটেরিয়ার ডাবলিং টাইম হলো 18 থেকে 20 ঘন্টা, প্রায় একদিনের কাছাকাছি। তার মানে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের যে ব্যাকটেরিয়াগুলো আছে এদের জেনারেশন টাইম স্লো, অর্থাৎ স্লো জেনারেশন টাইম। এরপরে ধরেন আরেকটা ব্যাকটেরিয়া আছে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রাই, অর্থাৎ লেপ্রোসি যেই ডিজিজটা আছে সেই ডিজিজটা প্রডিউস করে হলো মাইকোব্যাকটেরিয়াম লেপ্রাই দিয়ে। তো এটার জন্য সময় লাগে 18 থেকে 20 ডে। দেখেন তাহলে এই যে লেপ্রোসির জন্য দায়ী যে ব্যাকটেরিয়া, এদের যেই নাম্বার থাকে সেই নাম্বার থেকে ডবল হইতে সময় লাগে 18 থেকে 20 দিন। তার মানে এই ডিজিজগুলা স্লোলি প্রোগ্রেসিভ একটা ডিজিজ। তার মানে যাদের লেপ্রোসি হয় তাদের কিন্তু একদিনেই কোনো রোগ ধারণ করে না, বা তাদের একদিনেই লেপ্রোসি ধরা পড়ে না। এইগুলা অনেক সময় নিয়ে কিন্তু একটা মানুষের বডির মধ্যে এই জিনিসগুলো ডেভেলপ করা শুরু করে। তার মানে লেপ্রোসির জন্য যে ব্যাকটেরিয়া বা লেপ্রোসির জন্য যে এই মাইকোব্যাকটেরিয়াম লেপ্রিয়া কোনো হোস্টের বডিতে যাওয়ার সাথে সাথে ডিজিজ প্রডিউস করে না। ডিজিজ প্রডিউস করতে এদের অনেক সময় লাগে, তার থেকে একটু তুলনামূলক কম লাগে এই টিবির যে ব্যাকটেরিয়া সেটার জন্য। আর অর্ডিনারি ব্যাকটেরিয়া যেগুলো ধরেন আমাদের স্কিনে থাকে, গাটে থাকে, মাউথে থাকে, এদের কিন্তু ডিজিজ প্রডিউস করতে অল্প সময় লাগে। ঠিক আছে, তো দেখবেন যে ঠান্ডা কাশি জ্বর ঠান্ডা এগুলো কিন্তু বেশি সময় লাগে না হইতে, কিন্তু টিবি হইতে ভালোই সময় লাগে, এই লেপ্রোসি হইতে আরও অনেক বেশি সময় লাগে। তো এই লেপ্রোসি জিনিসটা হলো বাংলায় যেটা আমরা বলতাম কুষ্ঠরোগ, আর এই টিউবারকুলোসিস বা টিবিটা আমরা বলতাম যক্ষা। তো এইগুলো কিন্তু একদিনে হয় না, এগুলো আস্তে আস্তে হয়। এখন এই যে জেনারেশন টাইম বা ডাবলিং টাইম, এটার ইম্পর্টেন্সটা কী, কেন এই জিনিসটা আমরা এত গুরুত্ব দিতেছি বা এই জিনিসটার এত ভ্যালু কোথায়? এখন যদি কোনো একটা ব্যাকটেরিয়ার জেনারেশন টাইমটা যদি বেশি হয়, ধরুন জেনারেশন টাইমটা কি বেশি, তাহলে জেনারেশন টাইম যদি বেশি হয় তাহলে ওই ব্যাকটেরিয়ার গ্রোথটা কেমন হবে? স্লো। কেন স্লো? এই দেখেন মাইকোব্যাকটেরিয়াম লেপ্রোসির ডাবলিং টাইম হইতে লাগতেছিল 18 থেকে 20 দিন। তার মানে 18 থেকে 20 দিন লাগতেছে একটা থেকে দুইটা ব্যাকটেরিয়া তৈরি হইতে। তার মানে এই যে একটা ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশন করতে, মানে এর ডাবল হইতে সময় লাগতেছে 18 থেকে 20 দিন। তার মানে খুবই স্লো এর মেটাবলিক প্রসেস, এবং এর যে গ্রোথের যে প্রসেস সেটা খুবই স্লোলি সেলের মধ্যে চেঞ্জ হইতেছে, যার কারণে আমরা বলতেছি এই ব্যাকটেরিয়ার গ্রোথ কেমন স্লো। তার মানে কোনো ব্যাকটেরিয়ার জেনারেশন টাইম যদি বেশি হয় তাহলে তার গ্রোথটা হবে স্লো। আর যখন একটা ব্যাকটেরিয়ার গ্রোথ স্লো, তো সেই ব্যাকটেরিয়ার উপরে অ্যান্টিবায়োটিকের অ্যাকশানটাও হবে স্লো। অ্যান্টিবায়োটিকের অ্যাকশান এটাও হবে স্লো। কেন স্লো হবে? কারণ এই ব্যাকটেরিয়ার মধ্যে মেটাবলিক চেঞ্জ খুব বেশি হচ্ছে না, বা এই ব্যাকটেরিয়ার মধ্যে মাল্টিপ্লিকেশনের রেট খুব কম, যার কারণে অ্যান্টিবায়োটিক ওই জিনিসটার উপর অত ভালোভাবে ইফেক্টিভলি কাজ করতে পারে না। এবং যখন ইফেক্টিভলি অত বেশি কাজ করতে পারে না, যার কারণে কী হয়, অ্যান্টিবায়োটিকের অ্যাকশান ওই ব্যাকটেরিয়ার উপরে স্লো হয়ে যায়। সো এই কারণে দেখবেন যে টিউবারকুলোসিস, লেপ্রোসি এই রোগের ট্রিটমেন্টের মধ্যে যখন আপনারা যাবেন বা কোনো ড্রাগ যখন দেখবেন, ফার্মাকোলজির মধ্যে যখন পড়বেন, এদের কিন্তু রেজিমেন বলি আমরা। রেজিমেন, কোনো একটা ড্রাগের রেজিমেন দেওয়া হয় এবং একটা লং টার্ম রেজিমেন দেওয়া হয়। সেটা 6 মান্থ রেজিমেন হতে পারে, 9 মান্থ রেজিমেন হতে পারে, 12 মান্থ রেজিমেন হতে পারে। সো এই টিবির রোগের কিন্তু চিকিৎসা এক সপ্তাহে, মানে 7 দিনের অ্যান্টিবায়োটিক দিলাম সারবে না, 14 দিনের অ্যান্টিবায়োটিক দিলাম সারবে না। এদের অ্যান্টিবায়োটিকগুলো খুবই দীর্ঘস্থায়ী অ্যান্টিবায়োটিক, এবং ক্লোজ মনিটর করে এই ড্রাগগুলো দেওয়া হয়। ঠিক আছে, তো আপনারা নাম শুনবেন যে রিফাম্পিসিন, পাইরিজিনামাইড, রিথামবিউটাল, সো স্ট্রেপ্টোমাইসিন, এই ড্রাগগুলো কিন্তু আমরা টিবির ক্ষেত্রে দিয়ে থাকি। এই লেপ্রোসির ক্ষেত্রেও কিন্তু আমরা এই রিফাম্পিসিন দিয়ে থাকি, ড্যাপসোন দিয়ে থাকি। সো এই যে অ্যান্টিবায়োটিকগুলো দিতেছি, এই রেজিমেন্টগুলো কিন্তু লং টাইম একটা রেজিমেন্ট। কারণ কি, এই ব্যাকটেরিয়াগুলোর উপর অ্যান্টিবায়োটিক রিঅ্যাকশান খুব স্লো কাজ করে। তার মানে এটা 7 দিন বা 14 দিনের একটা ডোজ দিলে এটার উপর কাজ করবে না। ঠিক আছে, যার কারণে আমরা কী করি, এদের উপরে লং ডোজের একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। ঠিক আছে, তো যাদের ক্ষেত্রে জেনারেশন টাইম বেশি তাদের উপরে অ্যান্টিবায়োটিকের অ্যাকশান কম, এর কারণে কি হয়, লং টাইম ডোজ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। কিন্তু যাদের ক্ষেত্রে জেনারেশন টাইম কম, এই যে ধরেন এই যে 18-20 মিনিটের মধ্যে ধরেন অর্ডিনারি ব্যাকটেরিয়াগুলো ডাবল হইতেছে, তাহলে এদের মধ্যে কি, এদের মেটাবলিক রেট বেশি, এবং মেটাবলিক রেট হওয়ার কারণে কী হবে, এদের গ্রোথ কেমন, ফাস্ট গ্রোথ, এরা খুব দ্রুত মাল্টিপ্লিকেশন করে। ঠিক আছে, আর যেহেতু খুব দ্রুত মাল্টিপ্লিকেশন করে, তাই এর উপরে অ্যান্টিবায়োটিকের অ্যাকশানও অনেক বেশি। এবং এখানে আমার কী দেওয়া লাগে, শর্ট কোর্স অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে। ঠিক আছে, শর্ট কোর্স
অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে। তো ধরেন আমি বললাম যে এখানে অর্ডিনারি ব্যাকটেরিয়া 18 থেকে 20 মিনিটের মধ্যে মাল্টিপ্লিকেশন করে ইকোলাই। সো এই যে ইকোলাই আমার কোথায় থাকে, গাটে থাকে, ঠিক আছে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে থাকে। এখন এই গাটের মধ্যে যে ইকোলাই ব্যাকটেরিয়াগুলো সেটা খুব দ্রুত মাল্টিপ্লিকেশন হয়ে যায়। তো এইগুলো কমানোর জন্য মনে করেন ধরেন কারো ডায়রিয়া হয়েছে, কারো ডিসেন্ট্রি হয়েছে, আমরা কি দিই, সিপ্রোফ্লক্সাসিন দিই। তো সিপ্রোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম অ্যাডাল্টের ক্ষেত্রে, বাচ্চা হলে 250 মিলিগ্রাম দিই। সো এই যে সিপ্রোফ্লক্সাসিন আমরা দিলাম 500 মিলিগ্রাম ফর 7 ডেজ, ঠিক আছে, টুয়াইস ডেইলি, 2 টাইমস ডেইলি করে আমরা সিপ্রোফ্লক্সাসিন দিতেছি। তাহলে দিতেছি আমরা কত দিনের জন্য, 7 দিনের জন্য। তো এই 7 দিনের জন্য দিনে 2 বার করে দিতেছি। তাতে কি হইতেছে, যেহেতু আমরা 7 দিনের কোর্স দিতেছি, একে তো এটার জেনারেশন টাইম কম, ফাস্ট গ্রোথ হইতেছে এবং অ্যান্টিবায়োটিকের উপর বেশি বেশি কাজ করতেছে। দেখা যায় যে 7 দিনের মধ্যেই এই ব্যাকটেরিয়াগুলোর মানে অস্বাভাবিক গ্রোথটারে কন্ট্রোলে আনা যায় এবং দেখা যায় যে শর্ট কোর্স অ্যান্টিবায়োটিক দিলে কি হয়, ডিজিজটার আর্লি ম্যানিফেস্টেশন করা সম্ভব হয় এবং দেখা যায় যে 7 দিনের অ্যান্টিবায়োটিক কোর্সে দেখা যায় যে ডিজিজটা কমপ্লিটলি রিজলভ হয়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসটা এই কারণে আমাদের ইম্পর্টেন্ট যে কোনো একটা ব্যাকটেরিয়ার জেনারেশন টাইমের উপর ডিপেন্ড করে আমাদের অ্যান্টিবায়োটিকের কোর্সেরও কিন্তু ডিউরেশন বা রেজিমেন্টগুলো সেট করতে হয়। যদি দেখা যায় কোনো ব্যাকটেরিয়ার উপর অ্যান্টিবায়োটিক স্লো কাজ করতেছে তাহলে সেটা বেশি দিন ধরে দিতে হয়। কোনো অ্যান্টিবায়োটিক যদি কোনো ব্যাকটেরিয়ার উপরে দ্রুত কাজ করে তাহলে দেখা যায় সেটা অল্প দিনেই দিলেই কাজ হয়, ঠিক আছে। তো এই কারণে আমাদের জেনারেশন টাইমগুলো খুব ইম্পর্ট্যান্ট। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো ব্যাকটেরিয়াল গ্রোথ, তার মানে ব্যাকটেরিয়াল গ্রোথ রিকোয়ারমেন্ট। তার মানে একটা ব্যাকটেরিয়া গ্রো করার জন্য কী কী রিকোয়ারমেন্ট লাগবে। এখন ব্যাকটেরিয়ার নিজে বেঁচে থাকার জন্য কিছু নিউট্রিশনাল সাপোর্ট লাগবে, নিউট্রিশনাল কিছু ফ্যাক্টরস লাগবে। এখন এই নিউট্রিশনাল ফ্যাক্টরস কারা, এখন নিউট্রিশনাল ফ্যাক্টরস হইতে পারে ব্যাকটেরিয়ার জন্য কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা লিপিড, এই জিনিসগুলো আমার নিউট্রিশনাল ফ্যাক্টরস। বেঁচে থাকার জন্য আরও অনেক কিছুই লাগতে পারে, ভিটামিন লাগতে পারে, ওয়াটার লাগতে পারে, কোনো কোনো জায়গায় আমার অক্সিজেনও লাগতে পারে, বাট অক্সিজেনটা আমার কোনো নিউট্রিশনাল জিনিসের মধ্যে আসে না। সো অক্সিজেন হতে পারে অন্যান্য আদার্স বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের মধ্যে আমরা অক্সিজেনটাকে বলবো। সো আমরা এনভায়রনমেন্টাল জিনিসগুলোর মধ্যে কী আছে, এনভায়রনমেন্ট থেকে আমরা কী নিয়ে আসে ব্যাকটেরিয়া, সেগুলো হলো ওয়াটার, এরপরে নিয়ে আসে অক্সিজেন, ঠিক আছে। এছাড়া আছে কার্বন ডাইঅক্সাইড বা ডিফারেন্ট টাইপসের যে গ্যাসগুলো আছে এবং কিছু জায়গায় আছে টেম্পারেচার অনেক ফ্যাক্ট করে, কিছু জায়গায় পিএইচ অনেক ফ্যাক্ট করে। তো আমরা গত ক্লাসে দেখছিলাম ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশানসের মধ্যে যে অ্যাকর্ডিং টু দ্য অক্সিজেন, মানে অক্সিজেনের উপর ডিপেন্ডেন্সির উপর ভিত্তি করে বা অক্সিজেনের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে কিন্তু ব্যাকটেরিয়ার ডিফারেন্ট টাইপসের ছিল, অব্লিগেট অ্যারোবিক, অব্লিগেট অ্যানারোবিক, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক, অ্যারোটলারেন্ট অ্যারোবিক। সো এই যে ব্যাকটেরিয়াগুলো ছিল এদের মধ্যে কিছু ব্যাকটেরিয়া ছিল যারা অক্সিজেনের উপস্থিতিতে টোটালি বাঁচতে পারে না, কিছু ব্যাকটেরিয়া ছিল যে অক্সিজেন থাকলে বাঁচতে পারে আবার না থাকলেও বাঁচতে পারে, কিছু ব্যাকটেরিয়া আছে যে অক্সিজেনের উপস্থিতিতে থাকতে পারে কিন্তু তারা কখনো অক্সিজেন ইউজ করে না। তো এই যে অক্সিজেনের উপর ভিত্তি করে যে ব্যাকটেরিয়াগুলো আছে এদের ক্রাইটেরিয়া বিভিন্ন রকম। তার মানে ব্যাকটেরিয়ার গ্রোথ রিকোয়ারমেন্ট এই অক্সিজেনের উপর ভিত্তি করে যে ব্যাকটেরিয়াগুলো আছে তাদের আলাদা আলাদা ক্রাইটেরিয়ার উপরে কিন্তু ডিপেন্ড করে এই রিকোয়ারমেন্টগুলো তাদের জন্য ডিফারেন্ট। তো ধরেন যাদের ক্ষেত্রে আমরা বলতেছি অব্লিগেট অ্যারোবিক, তো অব্লিগেট অ্যারোবিক মানে হলো তাদের জন্য অক্সিজেন মাস্ট থাকা লাগবে, অক্সিজেন ছাড়া সে কখনো বাঁচবেই না, তাহলে তার জন্য যে গ্রোথ রিকোয়ারমেন্টের মধ্যে অক্সিজেন মাস্ট বি থাকবে। কিন্তু যারা আছে অব্লিগেট অ্যানারোবিক, যাদের জন্য অক্সিজেন থাকলেই আরও সমস্যা, তারা কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারবে না। তার মানে তাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের রিকোয়ারমেন্টের মধ্যে অক্সিজেন থাকলে সে বাঁচবে না, তার গ্রোথ ঠিকঠাক হবে না। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অক্সিজেন থাকা মাস্ট, কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অক্সিজেন থাকাই আরও তাদের জন্য মানে কন্ট্রাইন্ডিকেটেড বা স্ট্রিক্টলি তাদের জন্য অক্সিজেন থাকাই যাবে না। সো এরকম কিন্তু আমাদের কিছু ব্যাপার স্যাপার আছে। তো এই যে অব্লিগেট অ্যারোবিক বা অক্সিজেন থাকা মাস্ট এরকম একটা ব্যাকটেরিয়া কিন্তু এখানে আমরা একটাকে বলে আসছি, এই যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যেটা টিবি ডিজিজ করতেছে। সো এই ব্যাকটেরিয়া কিন্তু অব্লিগেট অ্যারোবিক, এদের জন্য মাস্ট অক্সিজেন থাকাই লাগবে। আবার বললাম যে অব্লিগেট অ্যানারোবিক, সো টিটিনাসের যে ব্যাকটেরিয়াগুলো আছে অর্থাৎ ক্লস্ট্রিডিয়াম, তারপর ব্যাসিলাস, এই গ্রুপের ব্যাকটেরিয়ার জন্য কিন্তু এই অক্সিজেন একদম স্ট্রিক্টলি প্রোহিবিটেড, ঠিক আছে। এরা অব্লিগেট অ্যানারোবিক, এদের অক্সিজেন থাকাই যাবে না, অক্সিজেন থাকলে এরা কখনোই গ্রো করবে না। তার মানে বেসিক বা ব্যাকটেরিয়ার গ্রোথ রিকোয়ারমেন্টের জন্য আমাদের এই জিনিসগুলো কিন্তু দরকার, একটা ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য, একটা ব্যাকটেরিয়া গ্রো করে ম্যাচিউর হওয়ার জন্য এই জিনিসগুলো তাদের লাগবে, ঠিক আছে। তো এখানে আমরা আর একটা জিনিস বলে ফেলি, এটা আমাদের গত ক্লাসে আমরা বলছি যে অব্লিগেট অ্যানারোবিক। তো অব্লিগেট অ্যানারোবিক ব্যাকটেরিয়া কেন অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, তার মানে অক্সিজেন থাকলেই এরা মরে যায়। কেন মরে যায়? তো অক্সিজেন আমাদের বডিতে যখন আমরা অ্যাজ এ হিউম্যান অক্সিজেন কিন্তু আমরা ইনহেল করতেছি, আমাদের বডিতে অক্সিজেন যাচ্ছে, অক্সিজেনকে মেটাবলিজম করার জন্য আমাদের বডিতে স্পেসিফিক টাইপের এনজাইমস আছে। তো এই অক্সিজেনকে মেটাবলিজম করার জন্য আমাদের বডিতে দুই ধরনের এনজাইম আছে, একটা আছে সুপার অক্সাইড ডিসমিউটেস
আর একটা সেটা হলো ক্যাটালেস। এই যে দুইটা এনজাইম, এই দুইটা এনজাইম কিন্তু হিউম্যানে আছে, কিন্তু এই যে অব্লিগেট অ্যানারোবিক ক্লস্ট্রিডিয়াম বা ব্যাসিলাস স্পেসিসের যে ব্যাকটেরিয়াগুলো আছে তাদের বডিতে এই দুইটা এনজাইম নাই। তো এই দুইটা এনজাইম যেহেতু নাই, তাহলে এই দুইটা এনজাইম না থাকার কারণে ওরা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। ওরা অক্সিজেনের সংস্পর্শে আসলে এই অক্সিজেনকে মেটাবলাইজ করার জন্য বা কিংবা এদেরকে ব্রেকডাউন করার জন্য এই দুইটা এনজাইমের ঘাটতি থাকার কারণে অক্সিজেন ওদের উপরে লিথাল ইফেক্ট ক্রিয়েট করতেছে এখন, বা ওদের উপর একটা টক্সিক ইফেক্ট ক্রিয়েট করতেছে, যার কারণে ওদের বডিতে টক্সিক মেটাবলাইট প্রডিউস করতেছে এবং কী হইতেছে, ব্যাকটেরিয়াগুলো মারা যাইতেছে। এখন এই যে সুপার অক্সাইড ডিসমিউটাস এরা কী করে, এরা নর্মালি কী করে, এরা হলো অক্সিজেন এবং হাইড্রোজেন এদেরকে কনভার্ট করে দেয়। সুপার অক্সাইড ডিসমিউটাস এদেরকে কনভার্ট করে দেয় হাইড্রোজেন পার অক্সাইড এবং অক্সিজেনে কনভার্ট করে ফেলতে পারে। আর এই যে হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করছে H2O2, এইটারে ব্রেকডাউন করে কে, ক্যাটালেস। তো এই ক্যাটালেস এটারে ব্রেকডাউন করে 2 মোল ওয়াটার তৈরি করে এবং 1 মোল অক্সিজেন তৈরি করে। তাহলে এখানে কাহিনিটা হইল কি, সো অক্সিজেন ম্যাটেরিয়ালস যে এইটা হলো কিন্তু আমার একটা সুপার অক্সাইড, ঠিক আছে। তো এই সুপার অক্সাইডটা যখন হাইড্রোজেনের সাথে মিশবে, হাইড্রোজেনের সাথে যখন এরা বন্ড করবে, এই বন্ডটাকে হাইড্রোজেন পার অক্সাইড একটা অ্যাক্টিভ ম্যাটেরিয়ালে কনভার্ট করে ফেলতেছে বা একটা টক্সিক মলিকিউলে কনভার্ট হয়েছে হাইড্রোজেন পার অক্সাইড, এবং এটার পিছনে দায়ীকে এই সুপার অক্সাইড ডিসমিউটাস। তার মানে সুপার অক্সাইড, এই যে সুপার অক্সাইডটাকে হাইড্রোজেন পার অক্সাইডে কনভার্ট করতেছে সুপার অক্সাইড ডিসমিউটাস। তো এই ডিসমিউটাস তো আমার একটা টক্সিক ম্যাটেরিয়াল তৈরি করে দিছে। এই টক্সিক ম্যাটেরিয়ালটাকে এখন আমার বডিতে নন টক্সিকে কনভার্ট করার জন্য ছিল কে, এই ক্যাটালেজ এনজাইম। তাহলে এই হাইড্রোজেন পার অক্সাইডটাকে ক্যাটালেজ এনজাইম ব্রেক করে ওয়াটার, যেটা আমার বডির জন্য নন টক্সিক এবং অক্সিজেন গ্যাসে কনভার্ট করে দিল। তো এই ওয়াটারটা বডিতেই থাকবে, অক্সিজেনটা সে বের হয়ে যাবে বডি থেকে। সো এইভাবে কিন্তু আমাদের হিউম্যানের বডিতে, বা হিউম্যান বলেন বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে বলেন, বা যারা এই যে অব্লিগেট অ্যারোবিক যে ব্যাকটেরিয়াগুলো আছে তাদের বডিতেও কিন্তু সুপার অক্সাইড ডিসমিউটাস এবং ক্যাটালেজ এইভাবেই এই সুপার অক্সাইডটাকে হাইড্রোজেন পার অক্সাইড থেকে কনভার্ট করে পানি এবং ওয়াটারে কনভার্ট করে। কিন্তু এই ক্লোস্ট্রিডিয়াম গ্রুপের কিংবা ব্যাসিলাস স্পেসিসের যে ব্যাকটেরিয়াগুলো আছে এদের বডিতে এই দুইটা এনজাইমের মিসিং থাকার কারণে এরা কী করতে পারে না, এই সুপার অক্সাইডগুলোকে কনভার্ট করতে পারে না ওয়াটারে এবং অক্সিজেনে, যার কারণে কী হয়, এই জিনিসগুলো ওদের বডিতে টক্সিসিটি প্রডিউস করে এবং ওদের মেটাবলিজমটাকে হ্যাম্পার করে, দেখা যায় যার কারণে ওরা বাঁচতে পারে না, ঠিক আছে। তো এই দুইটা কিন্তু এই ক্লোস্ট্রিডিয়ামের ক্ষেত্রে একটা মেইন পয়েন্ট, এটা কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করে। এরপরে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। সেটাকে আমরা বলি ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। সো এই ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভের যদি আপনারা কোনো ছবি দেখেন তো দেখতে এরকম লাগে, এরকম একটা গ্রাফ আঁকবেন। গ্রাফ আঁকার পরে আপনি ছবিটার মধ্যে গেলে দেখতে পারবেন এরকম একটা ফেস থাকে, এরপরে এরকম একটা ফেস থাকে, এরকম একটা ফেস, এরকম এরকম এইরকম। তো এই যে ফেসগুলো আমরা এখানে লেখাইতেছি বা লিখলাম, এটা হলো টাইম। এদিকে আমরা ধরলাম এটা ওয়াই অ্যাক্সিস, এটাকে আমরা ধরলাম এক্স অ্যাক্সিস, যদিও উল্টা হয়ে গেছে। তো আমরা জাস্ট ধরে নেন এটা হলো টাইমের একটা, এই অ্যাক্সিসটা হলো টাইম, আর এটা হলো নাম্বার অফ সেলস অফ ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়ার সেল নাম্বার। সো এই যে একটা ফেস, এটাকে আমরা বলি ল্যাগ ফেস, ঠিক আছে। উপরের দিকে যখন ডিরেকশনে যাচ্ছে এই ফেসটাকে আমরা বলি লগ ফেস। এরপরে এইখানকার যে এটা আছে ফেসটা, এটাকে আমরা বলি স্টেশনারি ফেস। এরপরে নিচের দিকে যখন ডিসেন্ড করতেছে সেটাকে আমরা বলি ডিক্লাইন ফেস। তাহলে এই পর্যন্ত আমরা বললাম ল্যাগ ফেস। তাহলে ল্যাগ ফেস জিনিসটা কি, এই যে ল্যাগ ফেস, এই ল্যাগ ফেজের মধ্যে যখন আমার কোনো একটা ব্যাকটেরিয়া থাকবে, ল্যাগ ফেজের মধ্যে কি, এই ল্যাগ ফেজের যে সময়টা দেখেন, এইটা কিন্তু আমার টাইম পিরিয়ড। সো যদি আমরা এখানে 0 এভাবে আমরা হিসাব করে করে লিখতাম 0 1 2 3 4 5 6 7 8 9 10, সো মনে করেন এইগুলা হলো ঘন্টা, আওয়ার্সে আমরা হিসাব করতেছি। তো এইখানে যে ল্যাগ ফেজের মধ্যে বললাম যে 1 থেকে 3, তার মানে এখানে 2 ঘন্টার একটা ইন্টারভেল। সো 2 ঘন্টা সময় নিতেছে মনে করেন কোনো একটা ব্যাকটেরিয়া কী করার জন্য। এই ল্যাগ ফেজে ব্যাকটেরিয়াটা আমার হিউম্যান বডিতে ঢোকার পরে অ্যাডজাস্ট করার জন্য, মানে হিউম্যান বডির মধ্যে অ্যাডজাস্ট হওয়ার জন্য যে সময়টা নিতেছে, তো অ্যাডজাস্ট হইতেছে হিউম্যান বডিতে। তো এই ল্যাগ ফেজের মধ্যে কী করে, এই টাইমটা কী লাগবে, অ্যাডজাস্টমেন্ট করার জন্য অ্যাডজাস্ট করতেছে হিউম্যান বডির মধ্যে। মানে একটা ব্যাকটেরিয়া কোনো একটা হোস্টের শরীরে ঢোকেই
কিন্তু মাল্টিপ্লিকেশন করা শুরু করে না, সাথে সাথে ডিজিজ প্রডিউস করে না। ও একটা হোস্টের শরীরে ঢুকবে, ঢোকার পর সেখানকার অবস্থা দেখবে, পারিপার্শ্বিক এনভায়রনমেন্টগুলোর সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করবে, অ্যাডজাস্ট করে টোরে নিয়ে ও তার মেটাবলিক অ্যাক্টিভিটিটাকে আস্তে আস্তে বাড়াবে যখন বিষয়টা বা যখন এনভায়রনমেন্টটা অনুকূলে থাকবে। আর যদি না থাকে সে কিন্তু ওই ল্যাগ ফেজটা তখন আরও দীর্ঘায়িত হবে। যদি দেখে যে মানে অ্যাডজাস্টমেন্ট করতে সময় লাগতেছে, তাহলে কী হবে, আরও বেশি সময় নেবে, টাইমটা আরও এইদিকে বাড়বে, অর্থাৎ ল্যাগ ফেজটা এরকম আবার সামনের দিকে ভার্টিক্যালি আগাতে থাকবে, হরাইজন্টালি সামনের দিকে বাড়তে থাকবে ল্যাগ ফেজটা। তো এরকম কিন্তু কয়েকটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখেই আসছি যে এখানে ধরেন যদি আমরা একটু বলে আসি যে অর্ডিনারি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 18-20 মিনিট, তাহলে ল্যাগ ফেজেদের ক্ষেত্রে 18-20 মিনিটের মধ্যে দেখা যাবে যে তাহলে 18-20 মিনিট লাগে মাল্টিপ্লিকেশন করতে, তার মানে এদের কিন্তু ল্যাগ ফেজ আরও কম, দেখা যাবে যেটা 10 মিনিটের মধ্যেই কী হবে অ্যাডজাস্ট করে নিতেছে। কিন্তু ধরেন এই মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্টাই এরা 18 থেকে 20 দিন লাগে মাল্টিপ্লিকেশন করতে, তাহলে এদের ক্ষেত্রে দেখা যাবে ল্যাগ ফেজ কত হতে পারে, দেখা গেলো 3-4 দিন লাগলো বা 5-6 দিন লাগলো, এরকম লাগতেই পারে। ঠিক আছে, তার মানে অ্যাডজাস্ট করার ক্ষেত্রে এক একটা ব্যাকটেরিয়া অ্যাডজাস্ট করার সময় এক এক রকম লাগবে, একটা টাইম বা একটা রিকোয়ারমেন্ট এক এক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক এক রকম। ঠিক আছে, বাট মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় 1 থেকে 4 ঘন্টা লাগে। ঠিক আছে, কোনো একটা হোস্টের বডিতে যাওয়ার পরে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। সো এই সময়টাতে বা ল্যাগ ফেজে থাকাকালীন কোনো একটা জিনিস অ্যাডজাস্ট করতেছে এবং এই টাইমে কী হবে, মেটাবলিক যে অ্যাক্টিভিটি, একটা ব্যাকটেরিয়ার মেটাবলিক অ্যাক্টিভিটি স্লোলি ইনক্রিজ, আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, কারণ অ্যাডজাস্ট হইতেছে এবং তার মেটাবলিক অ্যাক্টিভিটি আস্তে আস্তে বাড়বে। তার মানে অ্যাডজাস্ট হইলেও মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়লো, এটা হইলো আমার 1 নম্বর পয়েন্ট, এটা হইলো আমার 2 নম্বর পয়েন্ট। এরপরে কী হবে, সেল সাইজ বড় হবে, কারণ এই যে লগ ফেজ, এই লগ ফেজের যে ঊর্ধ্বমুখী যে চিহ্নটা দেখতেছি, এই ফেজে যে সেলগুলো মাল্টিপ্লিকেশন হয়, অর্থাৎ ব্যাকটেরিয়া ডাবল করতে থাকে আর কি। সো এই ডাবল হওয়ার আগে কী হয়, সেল সাইজটা বড় হবে, সেল সাইজ ইনক্রিজ করবে। তার মানে কোনো একটা সেল ডিভিশন হওয়ার আগে কী হয়, আকার আকৃতিতে বড় হয়, তো তখন কী হবে, সেল সাইজটা বড় হবে এবং এটার জন্য সময় লাগবে কত, টাইম 1 থেকে 4 ঘন্টা সময় লাগবে। সো এটা হলো আমাদের 4 নম্বর পয়েন্ট। তার মানে ল্যাগ ফেজে কী হবে, ব্যাকটেরিয়া হোস্টের শরীরে ঢুকবে, ঢোকার পরে সেখানকার পরিবেশের সাথে অ্যাডজাস্ট করবে, অ্যাডজাস্ট করার পরে তার মেটাবলিক অ্যাক্টিভিটিটা আস্তে আস্তে বাড়াই দিবে, কারণ অ্যাডজাস্ট করার পরের স্টেপই সে হইলো মাল্টিপ্লিকেশন স্টেজের দিকে যাবে। তো মাল্টিপ্লিকেশনে যাওয়ার আগে কী করবে, সে মেটাবলিক অ্যাক্টিভিটিটাকে বাড়াই দিবে। ঠিক আছে, তারপরে কী করবে, সেল সাইজটা বড় হবে বিফোর মাল্টিপ্লিকেশন, এবং এইটার জন্য তার সময় লাগবে কতক্ষণ, 1 থেকে 4 ঘন্টা। এরপরে দেখেন লগ ফেজ, যেটা গ্রাফের ঊর্ধ্বমুখী উপরের দিকে যাইতেছে। সো এই যে উপরের দিকে যখন আমার এই গ্রাফটা উঠতেছে, তার মানে হইলো এখানে ব্যাকটেরিয়া র্যাপিডলি মাল্টিপ্লিকেশন করতেছে। এর আগে এতক্ষণ স্টেশনারি ছিল বা একটা সমান্তরাল লাগাইতেছিল, কিন্তু এখন ঊর্ধ্বমুখী আগাইতেছে। তো এই লগ ফেজে কী করে, ইনক্রিজ মাল্টিপ্লিকেশন অফ ব্যাকটেরিয়া সংখ্যায় বৃদ্ধি হতে থাকবে, সেল নাম্বার বাড়বে, সেল সাইজ বাড়বে, সব কিছুই বাড়বে। এবং এখানে কী হবে, মেটাবলিজম প্রচুর পরিমাণ বাড়বে, ব্যাকটেরিয়ার মেটাবলিজম ভেরি র্যাপিডলি ইনক্রিজ করবে। ঠিক আছে, এবং এটারও সময় কত, 1 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে, টাইম ডিউরেশন আর কি। এবং এখানে কী হবে, একটা সেলের মধ্যে অ্যাক্টিভলি সিনথেসিস হওয়া শুরু করবে, সেলের যত সিনথেসিস প্রক্রিয়া আছে লগ ফেজের মধ্যে সব কিছু বাড়তে থাকবে। ঠিক আছে, এই লগ ফেজে যেহেতু মাল্টিপ্লিকেশন বেশি হয়, তো এই জায়গাটাতেই আমার ব্যাকটেরিয়ার উপরে একটা অ্যান্টিবায়োটিক ভালো কাজ করে, অর্থাৎ সে কী করবে, অ্যান্টিবায়োটিক বেটার ওয়ার্ক করে আর কি। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক এখানেই সব থেকে ভালো কাজ করে, কারণ এই জায়গার যে জিনিসগুলো আছে মাল্টিপ্লিকেশন প্রসেসের মধ্যে আছে, যার কারণে কী হয়, সেলটা ম্যাচিউর হওয়ার আগেই এখানে অ্যান্টিবায়োটিকগুলো যে সেল মেমব্রেনগুলোরে ডিস্ট্রয় করতে পারে খুব ইজিলি, যার কারণে লগ ফেজের উপরে ব্যাকটেরিয়ার উপরে অ্যান্টিবায়োটিক ভালো কাজ করে। এরপরের স্টেজে দেখেন আবার একটা স্টেশনারি লাইন হয়ে গেছে। তো এই যে স্টেশনারি লাইন, একটা সমান্তরাল লাইন আগাইতেছে, কেন হইতেছে, যে একটা মিডিয়াম বা একটা হোস্টের মধ্যে বা একটা সেলের মধ্যে যখন এই ল্যাগ ফেজ সম্পন্ন হওয়ার পর লগ ফেজ কমপ্লিট হয়ে গেছে, তো লগ ফেজের মধ্যে কী হয়েছে, মাল্টিপ্লিকেশন হয়েছে ব্যাকটেরিয়া, তার হিউজ পরিমাণ ব্যাকটেরিয়া ওইখানে তৈরি হয়ে গেছে এবং মেটাবলিজম প্রচুর পরিমাণে বাড়ছে। তো যার কারণে কী হবে, কোনো একটা সেলের মধ্যে যত ধরনের খাবার দাবার ছিল বা নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট যা ছিল সব শেষ, ব্যাকটেরিয়া ওইগুলোরে খেয়েটে একদম শেষ করে ফেলছে। তো ওইখানে আর এক্সট্রা কোনো খাবার দাবার নাই নতুন করে ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশন করার জন্য। সো যেহেতু আমার খাবার দাবার শেষ বা অনুকূল পরিবেশ শেষ, এখন কী করবে, স্টেশনারি ফেজে যে কী হবে, ব্যাকটেরিয়াগুলোর গ্রোথ এখন কমে যাবে, ব্যাকটেরিয়াগুলোর মাল্টিপ্লিকেশন রেটও কী হবে, এই যে মাল্টিপ্লিকেশন রেট ছিল, মাল্টিপ্লিকেশন রেট কমে যাবে। মাল্টিপ্লিকেশন রেট যখন কমে যাবে, ইনক্রিজ করবে ডেথ রেট। কেন ডেথ রেট বেড়ে যাবে, কারণ খাওয়া দাওয়ার মতো কিছুই নাই, তো যেহেতু খাওয়া দাওয়ার জন্য বেসিক রিকোয়ারমেন্টগুলো নাই, তখন কী হবে, আস্তে আস্তে মারা যাবে। মারা যাওয়ার পাশাপাশি কী তৈরি করবে, টক্সিন রিলিজ করা শুরু করবে ব্যাকটেরিয়া। যখন মারা যাবে প্রচুর পরিমাণ টক্সিক ম্যাটেরিয়ালস রিলিজ করবে, সেটা এক্সোটক্সিনও হতে পারে, এন্ডোটক্সিন হতে পারে, বাট এই সব ক্ষেত্রে এক্সোটক্সিন রিলিজ করে।
ঠিক আছে, কারণ এটা সেলের বাইরে আসতেছে, সেল থেকে বের হয়ে যেতেছে, ব্যাকটেরিয়াল সেলের বাইরে চলে আসতেছে টক্সিন পদার্থগুলো, যার কারণে এখানে যে টক্সিনগুলো রিলিজ হয় সব এক্সোটক্সিন রিলিজ হয়। এবং এটা হয়তো কয়েক ঘন্টা সময় লাগে, এটাও প্রায় 1 থেকে 4 ঘন্টার মতোই সময় লাগে স্টেশনারি ফেজটা শেষ হইতে। তার মানে স্টেশনারি ফেজে মাল্টিপ্লিকেশন রেট কমে গেল, ব্যাকটেরিয়ার মারা যাওয়ার হার বেড়ে গেল, ব্যাকটেরিয়া যেহেতু মারা যাইতেছে তার মানে সেল টেল নষ্ট হয়ে যাইতেছে, যার কারণে এক্সোটক্সিন রিলিজ হওয়া শুরু হবে। এই যে এক্সোটক্সিন রিলিজগুলো শেষ হইলেও স্টেশনারি ফেজে, তার মানে স্টেশনারি ফেজে কোনো একটা সেলের মধ্যে টক্সিক ম্যাটেরিয়ালসের অ্যাকুমুলেশন হবে বেশি। তো যখন টক্সিক ম্যাটেরিয়ালসের অ্যাকুমুলেশন হইতেছে কোনো একটা জায়গায়, তখন যে ব্যাকটেরিয়াগুলো মারা যাচ্ছে আর যেগুলো ভালো ছিল সেই ভালো ব্যাকটেরিয়াগুলোও কী হবে, মানে ভালো ব্যাকটেরিয়া বলতে এখানে সুস্থ ব্যাকটেরিয়াগুলোর কথা বলা হইতেছে। তো সুস্থ ব্যাকটেরিয়াগুলোও এক্সোটক্সিনের থাকার কারণে কি হবে, ওদের অ্যাকুমুলেশনের কারণে ওরাও আস্তে আস্তে মারা যাবে। তো যার কারণে ব্যাকটেরিয়ার নাম্বার ধীরে ধীরে কমতে থাকবে, ঠিক আছে, ডিক্লাইন করবে। তার মানে নাম্বার ডিক্লাইন করতেছে, এক্সোটক্সিন আরও পরিমাণ বাড়তেছে, কারণ সবাই আস্তে আস্তে মারা যাইতেছে এবং সবাই মারা যাওয়ার সাথে সাথে রিলিজ করতেছে এক্সোটক্সিন। এবং এটা হয়তো কয়েক ঘন্টা থেকে কয়েক দিন লাগতে পারে, ঠিক আছে, ডিক্লাইন ফেজ কয়েক দিনও লাগতে পারে সমস্ত ব্যাকটেরিয়া মারা যাওয়ার আগ পর্যন্ত। তাইলে আমরা কী বুঝলাম ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভে? ল্যাগ ফেজে ব্যাকটেরিয়া হোস্টের শরীরে যাওয়ার পর সেখানে অ্যাডজাস্ট করবে, তার যে মেটাবলিক রেট আছে সেটাকে আস্তে আস্তে বাড়াবে এবং সেল সাইজ বড় হবে, মাল্টিপ্লিকেশন করার আগ পর্যন্ত তারা এই জিনিসটা হবে। এরপরে লগ ফেজে যাবে, ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণ মাল্টিপ্লিকেশন করবে, এখানে মেটাবলিজম সব থেকে হাইয়েস্ট পর্যায়ে থাকবে, যত ধরনের সিনথেসিস প্রসেস আছে সব কিছু এখানে হাইয়েস্ট থাকবে। এবং স্টেশনারি ফেজে যাওয়ার পরে ব্যাকটেরিয়াগুলো খাবারের বা সকল কিছুর অভাবে এরা কী করবে, আস্তে আস্তে মারা যাবে, এক্সস্টেড হয়ে যাবে এবং নিউট্রিশনাল ঘাটতির কারণে এরা কী হবে, আস্তে আস্তে নাম্বার কমে যাবে, এদের মাল্টিপ্লিকেশন রেটও কমে যাবে, ডেথ রেট বেড়ে যাবে এবং এক্সোটক্সিন রিলিজ করা শুরু করবে। এই এক্সোটক্সিন রিলিজ করতে 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 অন্যান্য যে সুস্থ ব্যাকটেরিয়াগুলো ছিল তারাও আস্তে আস্তে মারা যাবে এবং ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভটা নিচের দিকে ডিক্লাইন করবে এবং সেটা ডিক্লাইন ফেজের মধ্যে যাবে এবং এটা শেষ হইতে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত লাগতে পারে এই পুরো প্রসেসটা শেষ হইতে। সো এইটাই ছিল হলো ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। তো আমাদের আজকের এই লেকচারের যে মেন বিষয়গুলো ছিল, সো ব্যাকটেরিয়াল গ্রোথ কী জিনিস, ব্যাকটেরিয়ার মাল্টিপ্লিকেশন কী জিনিস, হোয়াট ইজ জেনারেশন টাইম, কেন জেনারেশন টাইম ইম্পর্টেন্ট, এরপরে ছিল ব্যাকটেরিয়াল গ্রোথ রিকোয়ারমেন্ট, কী কী ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য রিকোয়ারমেন্ট লাগবে, অক্সিজেন রিকোয়ারমেন্ট কাদের জন্য কেন দরকার, কেন অব্লিগেট অ্যানারোবিক ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, এবং যে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ ওভারঅল এই জিনিসটাই হলো আমাদের এই ব্যাকটেরিয়াল গ্রোথ চ্যাপ্টারের মূল টপিকসগুলো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি কারোর কোথাও কোনো সমস্যা থাকে বা কোনো টপিক যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন অথবা আমাকে ইনবক্স করবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।